আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অন্যরকম পাঠশালার লেকচার সিরিজে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের এইচএসসি সেকেন্ড ইয়ার ম্যাথমেটিক্সের সেকেন্ড চ্যাপ্টার। সেটা হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম। তো যোগাশ্রয়ী প্রোগ্রাম বা লিনিয়ার প্রোগ্রামিং, এটার যদি আমরা একটু ইংরেজি নামটা বলি যে লিনিয়ার প্রোগ্রামিং, তাহলে শুনলে আমরা একটু রিলেট করতে পারবো যে এই জিনিসটা আসলে কী। বাংলা নামটা হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম, ইংরেজি নাম হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। তো লিনিয়ার মানে হচ্ছে আমরা কি বলি যে চলকগুলোর মধ্যে আমাদের মাত্রা থাকবে হচ্ছে এক, হ্যাঁ, আর কোনো দুইটা চলক একসাথে গুণ আকারে থাকবে না। এটা হচ্ছে লিনিয়ারিটি বা লিনিয়ারিটির খুবই একটা মনে করো সহজ একটা ব্যাখ্যা যে লিনিয়ার মানে কি। লিনিয়ার মানে যেখানে একটা করে করে চলক থাকবে বা একাধিক চলক থাকতে পারে, কিন্তু চলকগুলা একটা আরেকটার সাথে গুণ আকারে থাকবে না। যেমন আমাদের লিনিয়ার ইকুয়েশনের এক্সাম্পল হচ্ছে সরলরেখা সমীকরণ। আমাদের যত সরলরেখার সমীকরণ আছে সবগুলো হচ্ছে আমাদের লিনিয়ার সমীকরণ, ঠিক আছে? তো এখন এই যোগাশ্রয়ী প্রোগ্রাম বা লিনিয়ার প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা কি নিয়ে ডিসকাস করি, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা আরও যে সমস্ত সেক্টর আছে সব জায়গারই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিসপত্র, বা হচ্ছে আমাদের ইকোনমিক্স বা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জিনিসপত্রের ক্ষেত্রে জায়গার ক্ষেত্রে এই জিনিসটা আমরা খুবই অ্যাপ্লাই করে থাকি। আমরা জেনে অ্যাপ্লাই করি, আবার আমরা অনেক সময় নিজেরাও আমাদের নিজের ব্যক্তিগত জীবনে না জেনে এই যোগাশ্রয়ী প্রোগ্রাম আমরা অ্যাপ্লাই করে ফেলি। যেমন কিভাবে? ধরো আমার কাছে একটা অ্যামাউন্টের টাকা আছে, এখন আমি ওই অ্যামাউন্টের টাকা দিয়ে অনেক কিছু কিনতে চাচ্ছি। তো টাকাটা তো আমার ফিক্সড, ধরে নিচ্ছি যে কোনো একটা পরিমাণ XYZ পরিমাণ। এখন আমি দেখা যাচ্ছে এক সেট বই কিনবো, তারপর হচ্ছে 10টা কলম কিনবো, মানে কথার কথা 10 রকমের কলম কিনবো বা 10টা কলম কিনবো বা আরও অনেক কিছু কিনবো। তো এখন এইখানে কিভাবে কোন কম্বিনেশনে আমার টাকা ব্যয় করলে আমি ম্যাক্সিমাম জিনিসপত্র কিনে নিয়ে আসতে পারবো, বা হচ্ছে আমার মিনিমাম খরচ হবে একটা সার্টেন অ্যামাউন্টের জিনিসপত্র কিনতে, সেইটা কিন্তু আমরা এই আইডিয়া ব্যবহার করে সলভ করতে পারবো। তো বাস্তব জীবনে হয়তো আমরা এইভাবে যোগাশ্রয়ী প্রোগ্রাম অ্যাপ্লাই না করেও এই জিনিসপত্র কিনে ফেললেও আমরা যদি ঘরে বসে খাতা কলমে নিয়ে যদি হিসাব করে একটু মার্কেটে যাওয়ার জন্য বের হই, তাহলে আমরা খুব সহজেই কিন্তু এই জিনিসপত্রগুলো নিয়ে চলে আসতে পারবো। তো এই জিনিসপত্রগুলোই বা যোগাশ্রয়ী প্রোগ্রাম সম্পর্কেই আমরা আজকের লেকচার সিরিজে এবং সামনে যে লেকচারগুলো আসবে এগুলোর মধ্যে আমরা ডিসকাস করব বা আলোচনা করব। তো আমি তোমাদের সাথে এই সিরিজ জুড়ে আছি মাহমুদুল হক আদিব, পড়াশোনা করতেছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক কৌশল বিভাগে। তাহলে চলো আজকের লেকচার শুরু করা যাক। তো শুরু করবো আমরা একটা গল্প দিয়ে। মনে করো তানজিম ও তৌশিকের কাছে সর্বমোট 4600 টাকা আছে। আমাদের কাছে 4600 টাকা আছে, মানে ওদের দুজনের কাছে। এখন তা দিয়ে তানজিম অন্তত 6টি হুডি, অন্তত মানে হচ্ছে ন্যূনতম। তো ন্যূনতম কথা মানে কি? ন্যূনতম কথা মানে হচ্ছে সে 6টা কিনতে পারবে, মানে 6টা কিনবে অথবা 6-এর বেশি কিনবে। হ্যাঁ, অন্তত মানে হচ্ছে ন্যূনতম। এই কথাগুলো, ওয়ার্ডগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ন্যূনতম 6টি হুডি ও তাওশিক অন্তত 4টি সোয়েটার কিনতে চাই। তো একজন 6টা হুডি কিনবে ন্যূনতম, আর একজন হচ্ছে 4টি সোয়েটার কিনবে। এখন এখানে বলে দিছে যে প্রতিটি হুডির দাম 300 টাকা ও প্রতিটি সোয়েটারের দাম 400 টাকা। তবে তারা কোন প্রকারের জিনিস কয়টি করে নিলে, এই দেখো এখানে একটা কম্বিনেশন চলে আসছে, বা হচ্ছে কোনটা কতগুলা করে নিতে হবে, মানে এরকম একটা হিসাব নিকাশ চলে আসছে, যেখানে বলছে যে তারা কোন প্রকারের জিনিস কয়টি করে নিলে সবচেয়ে বেশি সংখ্যক, এই যে সবচেয়ে বেশি সংখ্যক, এই কথাটা আমাদের ইম্পর্টেন্ট। মানে যোগাশ্রয়ী প্রোগ্রামের মাধ্যমে আমরা মিনিমাম ইনভেস্টমেন্টে ম্যাক্সিমাম হচ্ছে আউটপুট পাইতে চাই, বা মিনিমাম ইনভেস্টমেন্ট মিনিমাম লেবার দিয়ে আমরা হচ্ছে ম্যাক্সিমাম আউটপুট জেনারেট করতে চাই, যেটা কিন্তু আমাদের কোম্পানি বা ইন্ডাস্ট্রিগুলো কিন্তু করে থাকে, যে তারা তাদের লোকবল ন্যূনতম রাখবে এবং তাদের যেই ইনভেস্টমেন্ট সেটাও হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্টে রাখবে, বা ধরো যে একটা ফিক্সড অ্যামাউন্ট, তো ওখান থেকে তারা ম্যাক্সিমাম প্রোডাকশনে যাইতে চায়। তো এই জিনিস আমাদের একদিন না একদিন হিসাব করা লাগবে, যেহেতু আমরা পড়তেছি, অ্যান্ড ইন ফিউচার আমরা ভালো কোথাও যাব, গিয়ে অবশ্যই ইনশাল্লাহ আমরা এইগুলো হিসাব নিকাশ করব। তো এই জিনিস আর কি আমাদের একটু জানা থাকা প্রয়োজন, যে এই যোগাশ্রয়ী প্রোগ্রামের ম্যাক্সিমাম প্রবলেমের মধ্যেই আমাদের বলবে যে সবচেয়ে বেশি সংখ্যক বা সর্বনিম্ন বা এই ধরনের জিনিসপত্রগুলো চলে আসবে। তো তাহলে আমরা জিনিসটা পড়লাম যে দুজন বন্ধু আছে, তানজিম আর তাওশিক, তাদের কাছে একটা সার্টেন অ্যামাউন্টের টাকা আছে। তানজিম অন্তত 6টা হুডি কিনবে, তাওশিক অন্তত 4টি সোয়েটার কিনবে। এখন প্রত্যেকটির দাম দেওয়া আছে, এখন বলছে যে কোনটা কত উপকার নিলে, মানে কয়টা করে নিলে সে সবচেয়ে বেশি সংখ্যক জিনিস কিনতে পারবে। এখন এইটাই আমরা সলভ করব যোগাশ্রয়ী প্রোগ্রামের মাধ্যমে। এটা চাইলে তোমরা অন্যান্য অনেক প্রক্রিয়ায় সলভ করতে পারো, তবে অন্যান্য যেই প্রক্রিয়ায় তোমার মাথায় চিন্তা করতেছো না কেন, এটা লিনিয়ার প্রোগ্রামিং। এটাই হচ্ছে আমরা চিন্তা করে বের করার
মানে প্রয়াস দেখাবো আর কি, আমরা এটাই বের করবো এই চ্যাপ্টার জুড়ে। তো চলো আমরা ফার্স্টে কিছু জিনিস সম্পর্কে জেনে আসি। যে দেখো, সিদ্ধান্ত চলক বলে আমাদের একটা টার্মিনোলজি আছে, আমি এইগুলোর ডেফিনেশন বলবো আর এখানে এই প্রবলেমটা আস্তে আস্তে সলভ করে করে দেখাবো গল্প করার মাধ্যমে। এই লেকচারটা পুরোই হচ্ছে গল্প হবে, ঠিক আছে? তো দেখো এখানে বলছে কি সিদ্ধান্ত চলক বা ডিসিশন ভ্যারিয়েবল, এটা কি? আমরা কোনো একটা ম্যাথের প্রবলেম সলভ করতে গেলে অবশ্যই বীজগণিতের ক্ষেত্রে কি করতাম, অজানা রাশি ধরে নিতাম না? এটাও একটা অ্যালজেব্রা। তো এখানেও আমরা একটা অজানা রাশি ধরে নিব, সেটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত চলক। তো দেখো এখানে কি বলছে ডেফিনেশনটা, যে একটা সমস্যায় বা একটি সমস্যায় যা নির্ণয় করতে বলা হয় তার সাথে সম্পর্কযুক্ত চলককে যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ে সিদ্ধান্ত চলক বলে। মানে এই প্রবলেমটা সলভ করতে আমাদের বের করতে বলছে কি কোন প্রকারের জিনিস কয়টি করে নিলে, মানে হুডি ও সোয়েটারের সংখ্যা। আমি একটু তোমাদেরকে বলে দিই, এখানে জানতে চাইছে হুডি ও সোয়েটারের সংখ্যা। মানে কয়টি হুডি ও কয়টি সোয়েটার কিনবে তারা ম্যাক্সিমাম কেনার জন্য, সেটা জানতে চাইছে। তো সিদ্ধান্ত চলকের ক্ষেত্রে যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ে আমরা যেটা জানতে চাচ্ছি, আমরা কি বলে দিলাম, যে যেই চলকগুলো দ্বারা আমরা হচ্ছে সমস্যা সমাধান বের করব সেগুলোকে আমরা বলতেছি সিদ্ধান্ত চলক বা ডিসিশন ভ্যারিয়েবল। তো এইখানে দেখো কি বলছে, কেবল এই চলকগুলোর মান বাড়ানো বা কমানোর স্বাধীনতা সিদ্ধান্তকারীর হাতে থাকে। মানে এই যে আমি ধরে নিচ্ছি, দেখো আমি এখানে ধরতেছি যে ধরি তারা কেনাকাটা করবে যে হুডি সংখ্যা এক্সটি, সোয়েটার সংখ্যা ওয়াইটি, এইটা আমরা ধরে নিলাম। এই দুইটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত চলক। কি? এই দুইটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত চলক। সিদ্ধান্ত চলক। এরপরে আমাদের আসবে আরেকটা জিনিস। তো আমরা এটা সাধারণত ধরে থাকি যে এক্স ও ওয়াই দ্বারা বা ইত্যাদি যে চলক দ্বারা আমরা ধরে থাকি, এক্স ও ওয়াই ধরে নিই, ধরে সমস্যা সমাধানে অগ্রসর হই। ঠিক আছে? এবার দেখো শর্ত বা সীমাবদ্ধতা। এখন তোমার কাছে মনে করো কিছু একটা তুমি কিনতে চাচ্ছ বা কিছু একটা করতে চাচ্ছ, তো এর মধ্যে অবশ্যই তোমার কাছে কিছু লিমিটেশনস থাকবে। যেমন তারা মনে করো কেনাকাটা করতে গেছে, কেনাকাটা করতে গেলে তাদের কাছে লিমিটেশনস, প্রথম লিমিটেশনস কোনটা বা শর্ত কোনটা? এখানে খেয়াল করো, শর্ত হচ্ছে এই দুইটা, এই 6টি, এটা হচ্ছে একটা শর্ত যে অন্তত 6টি, আবার অন্তত 4টি, এই দুইটা হচ্ছে শর্ত। আর সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা হচ্ছে আরও শর্ত আছে, এই যে 300-400 টাকা, এইটা হচ্ছে সীমাবদ্ধতা। ঠিক আছে? এটা হচ্ছে লিমিটেশনস। কেন? কারণ তার কাছে মাত্র 4600 টাকা আছে। তার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে তো আর এত চিন্তা ভাবনা করা লাগতো না, এত প্রবলেম সলভ করা লাগতো না। যাইতো যতগুলো পছন্দ হয়েছে নিয়ে চলে আসতো, শেষ। মানে ন্যূনতম 6টা, মানে অন্তত 6টা চাইছে, সে চাইলে 10-20টাও নিয়ে চলে আসতে পারতো যদি এনাফ অ্যামাউন্টের টাকা থাকতো, এই যে এরকম করে ফিক্স করা না থাকতো বা ফ্রি হইতো যদি, লেটস সে। তো এটাই হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। তো দেখো এখানে ডেফিনেশন কি বলছে, যে কোনো লক্ষ্য পূরণে কিছু বাধা থাকে যাদেরকে উপেক্ষা করা যায় না, সব সময় বিবেচনায় নিতে হয়। এখানে এই যে আমাদের এই জিনিসপত্রগুলো বিবেচনায় নেওয়া লাগছে, যেমন ন্যূনতম 6টা হুডি, 4টা সোয়েটার, এটা বিবেচনায় নেওয়া লাগছে, এটা হচ্ছে আমাদের শর্ত। সীমাবদ্ধতা কি আছে? সীমাবদ্ধতা হচ্ছে 4600 টাকা। বা হচ্ছে তুমি এটাও চিন্তা করতে পারো যে 6টি 4টি, এটাও একটা কিন্তু সীমাবদ্ধতা, ওয়ান কাইন্ড অফ, যে এর থেকে কম তো কিনতে পারবে না, সো এটা একটা লিমিটেশন ওই প্রবলেমের জন্য। তো সে সকল বাধাকে আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামে প্রতিবন্ধকতা, শর্ত বা সীমাবদ্ধতা বলি। সাধারণত এই সকল শর্ত বা সীমাবদ্ধতা রৈখিক সরলরেখা বা অসমতার মাধ্যমে প্রকাশ করা যায়। এইটা ইম্পর্টেন্ট, এইটাই আমরা প্রকাশ করে দেখাবো। ঠিক আছে? এইটাই আমরা প্রকাশ করে দেখাবো। যেমন আসো আমরা দেখাই, এখানে আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল ওই প্রবলেমের কথা যদি বলি, যে ন্যূনতম 6টি হুডি ও ন্যূনতম 4টি সোয়েটার। তো ন্যূনতম 6টি হুডিকে আমরা কি বলতে পারি?
গ্রেটার দেন অর ইকুয়াল 6 না, গ্রেটার দেন অর ইকুয়াল 6, ন্যূনতম 4টি সোয়েটারকে আমরা কি বলতে পারি, গ্রেটার দেন অর ইকুয়াল 4। এইটাই হচ্ছে আমরা অসমতা বা সরল রেখার মাধ্যমে কিন্তু আমরা প্রকাশ করে ফেলছি, বুঝতে পারছো? এই যে অসমতার মাধ্যমে আমরা প্রকাশ করে ফেলছি, অনেক সময় সরলরেখার মাধ্যমে প্রকাশ করা যায়। ধরো এই প্রশ্নের মধ্যে একটা সত্য আমাদের বলে দিল যে সে 6টা হুডি কিনবে। কয়টা কিনবে? 6টা। আমার যদি x=6 হয়ে যায়, তো এটা নিয়ে আমরা আবার ডিসকাস করবো লাস্টের দিকে। মানে জাস্ট চিন্তা করো, তোমাকে যদি বলে দিত যে 4600 টাকা আছে, 300 টাকা করে হুডি, 6টা হুডি সে কিনবেই, তাহলে সে সর্বোচ্চ আর কয়টা সোয়েটার কিনতে পারবে? এটা কিন্তু বের করা আমাদের জন্য ইজি হয়ে যেত যদি এখানে ইকুয়ালিটি থাকতো। ইনইকুয়ালিটি আছে, তার মানে এখানে আমাদের ক্যালকুলেশনটা একটু বাড়বে, আর অসমতা তো আমরা পড়ে আসছি, সো আমাদের অসুবিধা নাই। তো এইভাবে লক্ষ্য বা উদ্দেশ্যকে আমরা এইভাবে শর্ত বা সীমাবদ্ধতার মাধ্যমে প্রকাশ করব। এরপর চলো আমরা একটু সামনে আগাই, এটা আমরা ওখানে আবার লিখবো, সমস্যা নেই। অভিষ্ট ফাংশন, অভিষ্ট ফাংশন বা আমাদের হচ্ছে অবজেক্টিভ ফাংশন, এই জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অভিষ্ট ফাংশন কি? যোগাশ্রয়ী প্রোগ্রামে যে ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করতে হয় তাকে আমরা কি বলতেছি? অভিষ্ট ফাংশন বলতেছি। তাকে অভিষ্ট ফাংশন বলা হয়, মানে যে ফাংশনটার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করা লাগবে। এখন তুমি বলতে পারো ভাই এখানে ফাংশন কই থেকে চলে আসলো? যেমন ধরো এইখানে আমাদের কি বের করতে বলছে? হুডি ও সোয়েটারের সংখ্যা সবচেয়ে বেশি সংখ্যক লাগবে না? ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি এখানে আমাদের অভিষ্ট ফাংশন, এইখানে আমাদের অভিষ্ট ফাংশন হবে, এই যে এখান থেকে আসবে যে অভিষ্ট ফাংশন z = x + y, এই জিনিসটারই ম্যাক্সিমাম মান আমাদের বের করতে বলছে। এই প্রশ্নে আমাদের কাছে কি চাইছে? z maximum = হোয়াট? হুডি আর সোয়েটারের সংখ্যার যোগফল, এটা সর্বোচ্চ কত হবে, এটাই অভিষ্ট ফাংশন। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের অভিষ্ট ফাংশন। সো এটাকে আমরা z = ax + by আকারেও প্রকাশ করে থাকি। এখানে আমাদের যেহেতু হুডি আর সোয়েটারের সংখ্যা, তাহলে x + y আকারে আমরা প্রকাশ করে ফেলছি। এখন সমাধান অঞ্চলে যাওয়ার আগে আমরা বেশ কিছু জিনিসপত্র নিয়ে ডিসকাস করব, এই প্রবলেমে আমরা ফিরে আসি। তো ফার্স্টে আমরা কি জানলাম? ফার্স্টে আমরা জানলাম সিদ্ধান্ত চলক, তারপরে শর্ত বা সীমাবদ্ধতা। ঠিক আছে, তো এখানে আমাদের ছিল এটা হচ্ছে সীমাবদ্ধতা বা লিমিটেশনস। ঠিক আছে, তো এখন আমরা এই সীমাবদ্ধতাগুলোকে আমরা লিখব শর্ত বা সীমাবদ্ধতা। শর্তগুলো কি আছে দেখো। 1 নম্বর শর্ত যে আমাদের হুডি সংখ্যা 6 থেকে বেশি বা সমান হইতে হবে। 2 নম্বর শর্ত সোয়েটারের সংখ্যা 4 থেকে বেশি বা সমান হইতে হবে। ওকে, 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত কি দেখো তো? 3 নম্বর শর্ত, 3 নম্বর, এই যে দাম দেয়া আছে না, তুমি তো চাইলেই যে কোনো সংখ্যক কিনতে পারবা না, দাম দেয়া আছে না, তাহলে তোমার মোট খরচ হচ্ছে কত এখানে দেখো তো। তুমি এখানে খরচ করার চিন্তা করো, তুমি যদি x সংখ্যক হুডি কিনো, y সংখ্যক সোয়েটার কিনো, তাহলে তোমার খরচ হচ্ছে, আমি এখানে একটু খরচটা একটু উপরে লিখি, খরচ হবে কি 300x, তাই তো? হুডির দাম হচ্ছে 300 টাকা, 300x প্লাস যতগুলা কিনবা তত ইন্টু 300, আর হচ্ছে সোয়েটার হচ্ছে একটু দাম বেশি 400y। এই যে তোমার খরচ 300x প্লাস 400y, এটা কি হইতে হবে? সর্বমোট 4600 টাকা আছে না, তাহলে তার থেকে কম বা সমান হইতে হবে। এইগুলো হচ্ছে আমাদের শর্ত বা সীমাবদ্ধতা, এটা আমাদের লিখতে হবে। এখন আমি তোমাদেরকে বলি, আমাদের ম্যাক্সিমাম যোগাশ্রয়ী প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের 2টা শর্ত সবসময়ই কাজ করে, এই 2টা আমাদের পরীক্ষায় লিখতেই হবে। এটাতে আমরা সামনে অবশ্যই ফুল ডিসকাশন করব। তো এই একটা প্রবলেম আমি সলভ করতে চাচ্ছি প্রথম ক্লাসেই, এই জন্য আমি এটা বলে দিচ্ছি যে তোমার 2টা শর্ত সবসময় কাজ করবে। এইগুলো শর্ত তো তুমি প্রশ্ন পড়ে পড়ে এতক্ষণ ডিসকাস করে করে আমরা গল্প করে 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 বের করলাম, সবকিছু কিন্তু আমরা গল্প করে করে বের করছি। তো 2টা জিনিস সবসময় কাজ করবে, সেই 2টা জিনিস খুবই সহজ জিনিস, দেখো কি। 4 নম্বর শর্ত x > 0 হবে। 5 নম্বর শর্ত y > 0 হবে। এই 2টা শর্ত আমাদের লিখতে হবে।
ঠিক আছে, এটা চাইলে তুমি সবার থেকে আগেও লিখতে পারো, মানে 1 নাম্বার 2 নাম্বার দিয়েও লিখতে পারো, বাট এইগুলো হচ্ছে আমাদের শর্ত। এখন এইখানে দেখো আমরা অনেকগুলো অসমতার সমীকরণ পাইলাম না, অনেকগুলো অসমতার সমীকরণ পাইছি। এখন এগুলাকে আমরা গ্রাফ পেপারে বা গ্রাফ আকারে আমরা লিখবো, লিখে দেখব কি আসে। তাহলে চলো এই জিনিসপত্রগুলোকে আমরা গ্রাফের মাধ্যমে লিখে ফেলি। ওকে, তাহলে চলো আমরা এখান থেকে গ্রাফ আঁকানো শুরু করব। তো আমরা এখানে একটা এক্সট্রা পেজ নিয়ে আমরা আঁকাবো। তো ফার্স্টে আমাদের এখানে কি করা লাগবে, আমাদের অ্যাক্সিসগুলো লাগবে। এই মনে করো আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকায় নিচ্ছি আমাদের মতো করে, ইচ্ছা মতো। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এদিকে আমাদের যাওয়া লাগবে না, তারপরে আমরা একটু মার্ক করি নেগেটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের অরিজিন 0 0। ওকে, এখন আমরা আমাদের এই শর্তগুলো আমরা লিখে ফেলবো। 1 নম্বরে আমাদের কি ছিল, হুডি সংখ্যা ন্যূনতম 6টি হবে, তার মানে 6 বা 6-এর বেশি। 2 নম্বর শর্ত ছিল ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু, মানে সোয়েটার সংখ্যা 4-এর থেকে বেশি বা 4-এর সমান হবে, মানে ন্যূনতম 4টি। 3 নম্বর শর্ত কি ছিল, 300x প্লাস 400y লেস দ্যান অর ইকুয়ালস টু 4600 হবে, 4600। 4 নম্বর শর্ত ছিল x গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। 5 নম্বর শর্ত হচ্ছে y গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। এখন তোমাদেরকে কিছু জিনিস সম্পর্কে আমরা হচ্ছে ব্রিফ ডিসকাস করব, এরপরে ইন ডিটেলস তো আমাদের আসেই, যে অসমতার গ্রাফ আমরা এখান থেকে কিভাবে আঁকাইতে পারি। অসমতার গ্রাফ নিয়ে কিন্তু আমাদের নেক্সট লেকচারেই একদম বিস্তারিত ডিসকাশন হবে, মানে আলোচনা হবে, একদম পুরো ক্লাসটাই হচ্ছে অসমতার গ্রাফ নিয়ে। তো এখানে দেখো আমরা জাস্ট নর্মালি যদি চিন্তা করি এক্স ইকুয়ালস টু 6, এই গ্রাফটা দেখতে কেমন হয় দেখো। আমরা যদি 1 নাম্বার 2 নাম্বার থেকে শুরু করি, এক্স ইকুয়ালস টু 6 এটা দেখতে আমাদের কেমন ছিল, এক্স ইকুয়ালস টু 6 দেখতে ধরো এরকম ছিল, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 6। এইখানে শর্তের মধ্যে বলছে কি এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল 6। এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল 6 কোন দিকে ভাইয়া, এই রেখার উপরে এক্স ইকুয়ালস টু 6, এই রেখার ডানে গেলে এক্স গ্রেটার দ্যান 6 না। তার মানে আমি এই দিকে যদি দুইটা তীর দিয়ে দিই, তীর দিয়ে দিয়ে এরকম ডটেড লাইন দিই, তার মানে বোঝাবে এই যে আমি যে গ্রাফের অঞ্চলটা আঁকাইছি এই অঞ্চলটা হচ্ছে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 6। ঠিক সেমভাবে বাকিগুলোও সেম, যে আমাদের এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এখন আমরা যদি বলি এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু 4, ওয়াইয়ের ভ্যালু 4 থেকে বড়, মানে গ্রেটার দ্যান অর ইকুয়ালস 4 মানে কি এই অঞ্চলটা না, তো এই অঞ্চলটা হচ্ছে আমাদের ওয়াই, এই যে এই অঞ্চলটা হচ্ছে আমাদের ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 4। এইভাবে করে আমরা পুরো জিনিসটা আঁকায় ফেলবো। তো তার আগে আমি যদি তোমাদেরকে বলি যে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস 0 মানে কি, এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 মানে হচ্ছে দেখো এই ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন আমাদের ছিল এক্স ইকুয়ালস টু 0। এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 মানে বোঝানো হয় এই ডিরেকশনটা, এই ডিরেকশনের যে ভ্যালুগুলো আছে সেইগুলো ওয়াই অ্যাক্সিস সহকারে, ওয়াই অ্যাক্সিসের ডানের অঞ্চল, এইটা মানে হচ্ছে ওয়াই অক্ষ ও এর ডানের অঞ্চল। ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 মানে কি এক্স অক্ষ ও এর উপরের অঞ্চল। মানে কি, তুমি যখন এক্স ইকুয়ালস টু 0 লিখছো এটা মানে তো হচ্ছে আমাদের কি জাস্ট ওয়াই অ্যাক্সিস, কিন্তু আমি এখন এখানে এক্স ইকুয়ালস টু 0 নিয়ে ইন্টারেস্টেড না, আমি ইন্টারেস্টেড এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 নিয়ে, তার মানে এটা বোঝাবে আমার এই পাশের অঞ্চল। এরপরে দেখো ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 মানে কি, এইটা মানে হচ্ছে আমাদের এই উপরের অঞ্চল। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। এই দুটো শর্ত অসমতার প্রবলেমের ক্ষেত্রে সবগুলো প্রবলেমের ক্ষেত্রেই খাটবে, সবগুলা ইচ অ্যান্ড এভরি প্রবলেমের ক্ষেত্রে খাটবে। সো এটা আমরা আঁকাইলাম। এখন দেখো বাকিগুলোর গ্রাফ আমাদের ড্র করতে হবে। এক্স ইকুয়ালস টু 6 এটা কই থাকবে ভাইয়া,
এই মনে করো এই লাইনটা দ্বারা আমি আঁকাচ্ছি, এটা ধরো আমার x ইকুয়ালস টু 6, কিন্তু আমার বলছে কি x গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 6, x গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 6, এটা যদি আমরা আঁকাইতে চাই x গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 6, দ্যাট মিন্স আমাদের এই পাশের রিজিয়নটা বোঝাবে, এই পাশের রিজিয়নটা, এই দিকের রিজিয়নটা হচ্ছে আমাদের x গ্রেটার দ্যান অর ইকুয়াল 6। তারপরে কি বলছে y গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 4, দ্যাট মিন্স এই দিক দিয়ে যদি আমরা y ইকুয়ালস টু 4 লাইন এরকম দেখতে ছিল, এটা আঁকাই, আঁকানোর পরে y গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 6 হবে এই উপরের দিকের অঞ্চল, 4 হবে আর কি, সরি, y গ্রেটার দ্যান অর ইকুয়াল 4। এবার আমাদের লাস্ট এই যে 3 নাম্বার, তো আমরা স্ট্রেট লাইন খুব ভালো মতো পড়ে আসছি, এটাকে নাথিং বাট একটা স্ট্রেট লাইন চিন্তা করো, 300x প্লাস 400y সমান যদি 4600 হয়, 4600 হয় ইকুয়ালস টু 4600 হয়, এটা তুমি কিভাবে সলভ করতে পারো দেখো, 300/x ডিভাইডেড বাই 4600 প্লাস 400y ডিভাইডেড বাই 4600 সমান 1। তাহলে দেখো তো এটা আমরা যদি ক্যালকুলেট করি একটু কষ্ট করে, তাহলে কত আসে, আমাদের আসবে হচ্ছে x বাই 46/3 প্লাস প্লাস y বাই 23/2 সমান 1। তো এটার গ্রাফ আমরা আঁকাইতে পারবো না, এটা কেমন ছিল দেখতে, x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়ালস টু 1, এই শেপের বা এই আকৃতির। তো আমরা যদি এইটার গ্রাফ ড্র করি, এটা দেখতে হবে আমাদের এরকম, এটা দেখতে আমাদের এরকম হবে, ঠিক আছে, এটা দেখতে আমাদের জাস্ট এরকম হবে। তাহলে এই জিনিসটা আমাদের কোন ডিরেকশন বোঝাবে সেটা আমাদের এখন বের করতে হবে। 300x প্লাস 400y কি বলছে, এটা লেস দ্যান আর ইকুয়ালস টু 4600 না, এটার মানে কি দেখো, এইখানে এই জিনিসটা চেক করার জন্য আমরা একটা ছোট্ট আইডিয়া ইউজ করব। সেটা কি, আমরা এই ইকুয়েশনে লেফট হ্যান্ড সাইডে এই যে গ্রাফের উপরে একটা পয়েন্ট আছে না 0 0, আমরা তো এটা গ্রাফ ড্র করছি, একদম পারফেক্টলি স্ট্রেট লাইনের মতো করে ড্র করবা, এরকমই দেখতে হবে। তো আমি 0 0 এখানে যদি বসায় দিই, ঠিক আছে, আমি এখানে একটু তোমাদের দেখাচ্ছি যে 300x প্লাস 400y লেস দ্যান অর ইকুয়ালস টু 4600, এখানে আমি যদি 0 0 ইনপুট করি, বসায় দিই, তাহলে আমরা কত পাই, 0 প্লাস 0 লেস দ্যান অর ইকুয়ালস টু 4600। এই কথাটা সত্য না মিথ্যা, এই স্টেটমেন্টটা কিন্তু সত্য। তার মানে কি, এই যে আমি যেই পয়েন্টটা বসায়ে এই ইকুয়েশনে বসায়ে অসমতাটাকে ইনইকুয়ালিটিতে বসায়ে ওই ইনইকুয়ালিটিটাকে ট্রুথ বানাইছি বা সত্য বানাইছি, জাস্টিফাই করছি, সেই দিকটা হবে আমার তার অসমতার দিক। আমি আবারও বলতেছি যে 0 0 বসায় দেখছি এটা সত্য, দ্যাট মিনস এই দিকটা হচ্ছে আমার অসমতার দিক। তাহলে এখন খেয়াল করে এখানে বেশ কয়েকটা ঘটনা ঘটে গেছে। কি কি ঘটনা ঘটছে এখানে দেখো, এই সবগুলো শর্ত তোমার একটা জায়গা গিয়ে মার্চ হয়েছে। যেমন আমি যদি তোমাকে বলি, দেখো প্রথম শর্ত দেখাচ্ছে আমার এই দিকে, আমি যদি একটু তোমাদেরকে বলি আঁকায় দেখাই, দেখো প্রথম শর্ত আমাদেরকে বলতেছে এই দিকের কিছু একটা, এই রিজিয়নের কিছু একটা, এই পুরো এই রিজিয়ন। দ্বিতীয় শর্তটা আমাদেরকে বলতেছে উপরের রিজিয়ন, দ্বিতীয় শর্ত উপরের রিজিয়ন, ঠিক আছে। তাহলে কমন কোনটুকু হইল, কমন হইল এই ফার্স্ট কোয়াড্রেন্ট। আমাদের দুইটা শর্ত মিলে, প্রথম দুইটা শর্ত মিলে কমন বা সাধারণ অঞ্চল কোনটা, ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে। এরপরে 3 নম্বর শর্ত দেখো, মানে আমরা এই যে লাস্টের দুইটার কথা আগে বলছি, তারপরে 1, তারপর 2 এ যাব আমরা। এই 1 এ যদি আমরা এখন আসি, x গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 6, দ্যাট মিন্স কি আমার এই পাশের অঞ্চল বোঝাচ্ছে না। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টেরও দেখো একটা অঞ্চল আমাদের কি হয়ে গেল,
আমাদের একটা অঞ্চল ফিক্স হয়ে গেল, এই অঞ্চলটা ফার্স্ট কোয়াড্রেন্টের একটা স্পেসিফিক অঞ্চল। আমি নিচে নেমে আসছি, নিচে নামা যাবে না, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে হবে। তার মানে আমি একটু লাল কালার দিয়ে দেখাই, এইটুকুর মধ্যে থাকতে হবে, ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে থাকতে হবে। ওকে, এরপর দেখো ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 4 মানে কি? ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 4 মানে আমার এই অঞ্চলটুকু এখন ফিক্স হয়ে গেল, এই অঞ্চল। এরপরে এই অঞ্চল ফিক্স হওয়ার পরে এই নিচের অঞ্চল কিন্তু আমার এখন আর অ্যালাউড না। এরপরে 300x প্লাস 400y লেস দ্যান অর ইকুয়ালস টু 4600, এইটা যখন আমরা অ্যাপ্লাই করছি, ওর ডিরেকশন আমরা যখন দিছি, তখন দেওয়ার পর কোন রিজিয়ন আসছে? শুধু এই রিজিয়নটা না, দেখো এই পাশটা আগেই বাদ, নিচের দিকটা আগেই বাদ, ছিল শুধু এতটুকু। তার মধ্যে আমি আবার সত্য ঘাটাইছি কি, এই নিচ বরাবর এই দিকে যাবে, মানে এই দিকে যাবে। এই সরলরেখাটা আমাদেরকে কি বোঝাচ্ছে? এই সরলরেখাটা আমাদের বোঝাচ্ছে মানে এই অসমতাটা যে তার নিচের দিকে। এখন নিচের দিকে তো এই রিজিয়নগুলো আমার বাদ, তার মানে আমার শুধু থাকতেছে কোনটা? এইটা, শুধু থাকতেছে আমার এইটা। এই অঞ্চলটাকে আমরা বলতেছি সমাধান অঞ্চল। কি বলতেছি? সমাধান অঞ্চল। তাহলে চলো এটাকে আমরা একটু মার্ক করি, মার্ক করা খুবই জরুরি, এটাকে একটু আমরা মার্ক করি। এইটা হচ্ছে সবগুলো শর্ত মিলে স্যাটিসফাই করা একটা জায়গা, সবগুলো শর্ত অসমতা স্যাটিসফাই করা একটা জায়গা। তো এখানে আমি কয়েকটা পয়েন্টের নাম দিয়ে দিচ্ছি, এটা মনে করো এ দিলাম, এটা মনে করো বি দিলাম, এটা মনে করো সি দিলাম। এখন এই পয়েন্টগুলো আমার বের করতে হবে। আমরা কিভাবে বের করব? দেখো জাস্ট সিম্পলি সরলরেখা সমীকরণ সলভ করতে যেমন সামনে সলভ করবা। এই যে এ পয়েন্টটা কার সলিউশন, x = 6 আমি চিন্তা করতে পারি, আর y = 4। তাহলে এই পয়েন্টটা হচ্ছে x এর ভ্যালু 6, y এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার 6,4। এরপরে দেখো তো ভাইয়া বি পয়েন্টটা আমার কি হবে? বি পয়েন্টের ক্ষেত্রে আমার y এর ভ্যালু আমি 4 চিন্তা করতে পারি। তো y এর ভ্যালু 4 যদি এই আমাদের এই 3 নাম্বার ইকুয়েশনে বসায় দাও, এইখানে যদি y = 4 বসাও, তাহলে x = কত দিবে সে? আসো আমরা একটু বের করে ফেলি, তোমরা একটু ক্যালকুলেটরে হাতে হাতে ক্যালকুলেশন করো। y = যদি 4 বসাও, তাহলে 4600 মাইনাস 400 গুণ 4 ডিভাইডেড বাই 300, তাহলে কত আসবে? 10। তাহলে এই পয়েন্টটা হবে x এর ভ্যালু 10, y এর ভ্যালু 4। ঠিক সেমভাবে সি পয়েন্টটাও আমরা বের করে ফেলতে পারি। সি পয়েন্টটা আমাদের কি আসবে? সি পয়েন্টের ক্ষেত্রে দেখো x এর ভ্যালু 6, x এর ভ্যালু যদি 6 হয়, এখানে যদি তুমি এখন আবার x এর ভ্যালু 6 ইনপুট দাও, তাহলে এ আউটপুট হিসেবে তোমাকে কত দিবে y এর ভ্যালু? আসো 4600 মাইনাস 300 ইন্টু 6 ডিভাইডেড বাই 400, কত দিচ্ছে? 7। তাহলে এটা 6,7। তাহলে আমরা এই সমাধান অঞ্চলের কয়েকটা বিন্দু বের করছি। কোন বিন্দু? কৌণিক বিন্দু। এই এবিসি হচ্ছে কি, দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, সমাধান অঞ্চল মিলায় একটা ত্রিভুজ তৈরি হয়েছে, আমরা লাকি তাই একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তো এখানে যে ত্রিভুজ এবিসি আসছে, এবিসি হচ্ছে আমাদের সমাধান অঞ্চল। এটা হচ্ছে আমাদের সমাধান অঞ্চল। এই সমাধান অঞ্চলের মধ্যে এবিসি হচ্ছে আমাদের তিনটা কৌণিক বিন্দু, এ বি ও সি সমাধান অঞ্চলের তিনটি কৌণিক বিন্দু বা ভার্টেক্স। কৌণিক বিন্দু বা এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। তো তাহলে আমরা যেই ডেফিনেশনটার কথা আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের সমাধান অঞ্চল। তো সমাধান অঞ্চল কি? কোনো যোগাশ্রয়ী প্রোগ্রামের সকল সত্য অর্থাৎ অসমতাকে সিদ্ধ করে এরূপ অঞ্চলকে সম্ভাব্য সমাধান এলাকা বা ফিজিবল সলিউশন রিজিয়ন বলে। যোগাশ্রয়ী প্রোগ্রামের মাধ্যমে সম্ভাব্য সমাধান অঞ্চল চিহ্নিত করেই অভীষ্ট ফাংশন z এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ধারণ করা হয়। তাহলে দেখো ভাইয়ারা, আমরা সমাধান অঞ্চলে চলে আসছি, এরপর আমরা সমাধান বের করব। তো বের করার পর আমরা আবারও এই জিনিসপত্রগুলো নিয়ে একটু ডিসকাস করব। তাহলে চলো তার আগে আমরা বলি যে এইখানে কিন্তু আমাদের মেন মোটিভটা কি ছিল। চলো আমরা একটু মোটিভে ফিরে যাই আবার। হ্যাঁ, মোটিভটা ছিল দুজনের কাছে 4600 টাকা ছিল, দুজন বাজারে মার্কেট করতে গেছে, ধরো নিউ মার্কেটে। একজন কিনবে হুডি ন্যূনতম 6টা, তার বেশি যতগুলো পারে।
আরেকজন কিনবে কি সোয়েটার, ন্যূনতম 4টা বা তার থেকে বেশি যতগুলা পারে। এখন কথা হচ্ছে তারা দুজন মিলে সর্বোচ্চ কতগুলা, মানে দেখো, তবে তারা কোন প্রকারের জিনিস কয়টি করে নিলে সবচেয়ে বেশি সংখ্যক কিনতে পারবে। মানে তাদের কম্বিনেশনটা এমনভাবে করতে হবে যে হুডি সংখ্যা তমুকটি, সোয়েটার সংখ্যা তমুকটি, তাহলে তারা সর্বোচ্চ সংখ্যক জিনিসপত্র কিনতে পারতেছে। দেখা গেল তারা দুজন এক্সচেঞ্জ করে পড়বে বা হোয়াট এভার, হ্যাঁ, এনি রিজন হইতে পারে, ঠিক আছে। তো এইখানে আমরা ওইটাই সলভ করতেছি যে কোন কম্বিনেশনে তারা যদি কিনে এই সত্য তো খাটবেই, এই যে সত্যগুলো স্যাটিসফাই করবে এবং জিনিসটা আমাদের প্রবলেমটা আমাদের সলভ হবে। তো সত্য সিদ্ধ করাটা খুবই ইম্পর্টেন্ট। তো ওইটাই আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামের মাধ্যমে, দেখো, একটা সমাধান অঞ্চলে গেলাম, এই অঞ্চলের মধ্যে আমার সমাধান আছে, কিভাবে এই অঞ্চলের মধ্যে সমাধান আবদ্ধ হচ্ছে এই সত্যগুলোকে আমরা গ্রাফে প্লট করছি, প্লট করেই আমরা বের করে ফেলছি যে আমাদের সমস্যার সমাধান এখানে আছে। তো এখান থেকে আমরা সমস্যার সমাধানটা বের করব কিভাবে? এই দেখো, আমাদের অভিষ্ট ফাংশন z = x + y, আমাদের দরকার কি z ম্যাক্সিমাম। তো এই z ম্যাক্সিমাম আমরা কই পাবো? এই z ম্যাক্সিমাম আমরা এই রিজিয়নটুকুর মধ্যেই পাবো। এখন সেটা কিভাবে বের করা যায়, চলো সেটা আমরা দেখি। আজকে কিন্তু আমরা কোনো অঙ্ক করতেছি না, আমরা একটা গল্প করতেছি। অঙ্কের জন্য আমাদের স্পেসিফিক ক্লাস আছে, তো ওখানে আমরা অঙ্ক সলভ করব। জেড ম্যাক্সিমাম বা জেড মিনিমাম নির্ণয় করার পদ্ধতি। মানে অভিষ্ট ফাংশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। ঠিক আছে, আমরা এই মান বের করব। তাহলে দেখো, আমরা তো এই এত বড় গ্রাফ আঁকাবো না, এটারে আমরা একটু ছোট করে নিচ্ছি। ছোট করে নিয়ে আমাদের অনেকগুলো লাগবে, তো আমি একটু নর্মালি আঁকাই। এই মনে করো আমার সেই এবিসি ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। এ যেমন আঁকাইছি সামনে আঁকাইতে হবে। এ ছিল হচ্ছে আমাদের এখানে, এ হচ্ছে কত ছিল 6, 4, বি হচ্ছে 10, 4, আর সি হচ্ছে 6, 7। এখান থেকে আমরা জেড ম্যাক্সিমাম বের করব। ওকে, তো খেয়াল করো, এই স্পেসিফিক আমাদের এই প্রবলেমটার জন্য আমাদের জেড ছিল কি x + y। তাহলে আমরা এই জেডটা তো আমাদের একটা কি কনস্ট্যান্ট, মানে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান না, এটা কিন্তু আমাদের একটা ধ্রুবক, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু আমাদের একটা ধ্রুবক, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি y = -1 × x + z। দেখো তো y = আমরা কি লিখতে পারি, -1 × x + z। তাহলে এটা আমাদের কোন সমীকরণের সাথে পরিচয় করায় দেয়? y = mx + c, মানে ঢাল ছেদক সরলরেখা সমীকরণ। তো আমাদের ছোটবেলায় আমরা পড়ছিলাম y = mx + c। তো ঢাল যদি নেগেটিভ হয় তাহলে সরলরেখা সমীকরণগুলো এইরকম হয়, তোমাদের মনে আছে? যখন m < 0। আর এই যে কোথায় কোথায় y অক্ষকে ছেদ করতেছে, এটাই হচ্ছে c এর ভ্যালু। c এর ভ্যালু মানে আমাদের ওইটা z এর ভ্যালু। এই z আর c কিন্তু আমাদের এখানে সেম। তার মানে এখন যদি আমি তোমাদেরকে কয়েকটা সরলরেখা এখানে ড্র করে দেখাই, তাহলে তোমরা রিলেট করতে পারবা খুব সুন্দর মতো। এখানে মনে করো আমি একটা সরলরেখা আঁকাইছি, এই বিন্দু দিয়ে যাচ্ছে। একটা সরলরেখা আঁকাইছি আমি, ধরো এই সি বিন্দু দিয়ে যাচ্ছে, লেটস সে সি বিন্দু দিয়ে যাচ্ছে। আরেকটা সরলরেখা আমি আঁকাইছি, ধরো বি বিন্দু দিয়ে যাচ্ছে। এই আমরা কয়েকটা সরলরেখা সমীকরণ বের করলাম। এখন এরা y অক্ষকে কোথায় কোথায় ছেদ করতেছে, মানে এই সরলরেখাগুলোই, যতগুলো আমি সরলরেখা আঁকাইছি প্রত্যেকটা সরলরেখার নামই হচ্ছে y = -1 × x + z। এই z এর ভ্যালু আমার বের করতে হবে। তাহলে খেয়াল করো, যখন এ বিন্দুগামী হচ্ছে
এ বিন্দুগামী হচ্ছে, এ বিন্দুগামী হলে জেড এর ভ্যালু কত? এই যে এক বিন্দু আর ঢাল দেয়া আছে, তাহলে সমীকরণ বের করতে পারবা না। এ বিন্দুগামী যদি হয়, এখানে ওয়াই এর ভ্যালু কত? 4, 4 সমান -1 ইন্টু এক্স এর ভ্যালু কত? 6 প্লাস জেড। তাহলে জেড এর ভ্যালু এখানে কত আসে? জেড এর ভ্যালু আসে হচ্ছে 10। তার মানে এ বিন্দু দিয়ে যদি যাই, এই ভ্যালুটা হচ্ছে 10। ওকে, সি বিন্দু দিয়ে যদি যাই, সি বিন্দু দিয়ে গেছে মানে কি? সি বিন্দু দিয়ে গেছে মানে ওয়াই এর ভ্যালু হচ্ছে 7, 7 সমান -1 ইন্টু 6 প্লাস জেড। জেড এর ভ্যালু কত আসে দেখো তো? জেড এর ভ্যালু আসবে 13, 13 আছে জেড এর ভ্যালু। এরপরে এরপরে দেখো, আমি যদি বি বিন্দু দিয়ে যাই, সবুজ সরলরেখা বি বিন্দু দিয়ে গেলে এই সরলরেখার সমীকরণে যদি তুমি বসায় দাও, 4 ইজ ইকুয়ালস টু -1 ইন্টু 10 প্লাস জেড। এখান থেকে জেড এর ভ্যালু কত আসে? 14। এবার তোমার মনে হতে পারে, ভাইয়া আপনি শুধু 3টা কোণা দিয়ে কেন নিলেন? আপনি একটু মাঝখান দিয়ে নেন, কারণ সমাধান অঞ্চলের মধ্যে তো এই মাঝখানের জায়গাও পড়ে, তাই নয় কি? অবশ্যই পড়ে, ইউ আর রাইট। আমরা এবার মাঝখান দিয়ে নিব। মাঝখান দিয়ে নিয়ে দেখব যে আমাদের কি অবস্থা হয়। মাঝখান দিয়ে নিয়ে দেখব আমরা আমাদের কি অবস্থা হয়। চলো আমরা মাঝখান দিয়ে নিই। আমরা এবার আবারও আঁকাচ্ছি। এই মনে করো আমাদের ত্রিভুজ হইছে এ বি সি, ঠিক আছে? এটা হচ্ছে 6,4, 10,4, 6,7। ওকে, এখন আমরা যদি সরলরেখার সমীকরণটা এই মাঝখান দিয়ে নিয়ে নিই, মাঝখান দিয়ে যদি নিই, লেটস সে এইরকম দেখতে হইলো, এর ইকুয়েশনটা আমাদের বের করতে হবে। আমি ধরে নিচ্ছি এই বিন্দুটা আমার কত হইতে পারে? দেখো তো, তুমি একটা ছোটোখাটো আন্দাজ করো যে এই রেখার উপর অবস্থিত না, এবি রেখার উপর অবস্থিত একটা বিন্দু। এই বিন্দুটা তুমি চাইলে কিন্তু আন্দাজ করতে পারো তোমার ইচ্ছা মতো। যেমন এটা হচ্ছে 6, এই রেখাটা হচ্ছে, এটা হচ্ছে 6,4, এটা 10,4, তার মানে এখানে কোটির মান হচ্ছে 4। তো আমি কোটিকে 4 রাখলাম। এই ভূত যা ইচ্ছা তাই ধরবো, 6 আর 10-এর মাঝখানে কত ধরতে পারি? 8 ধরতে পারি। 8 ধরলাম, যাও কথার কথা 8 ধরলাম। 8 যদি ধরি, তাহলে এখন আমার এই লাল ইকুয়েশনটা কি হবে দেখতে? লাল ইকুয়েশনটা হবে 4 সমান -1 ইন্টু 8 প্লাস জেড। তাহলে এখানে দেখো তো জেডের ভ্যালুটা কত আসে? 12, 12 আসতেছে। তো তুমি ঠিক এইভাবে এই মাঝখানের অঞ্চলে যতই নাও না কেন, একটা জিনিস খেয়াল করবা, আমরা যদি আরও একটা নিই, তাহলে দেখো মজার ব্যাপার কি হয়। এই বিন্দুটা কত হবে? এই বিন্দুটা মনে করো 7,4। এই পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্ট দিয়ে যদি একটা রেখা যায়, লেটস সে রেখাটা গেল এইভাবে, এই বিন্দুটা হচ্ছে 7,4। ওকে, তাহলে এই রেখার ইকুয়েশনটা কি হবে? 4 ইজ ইকুয়ালস টু -7 প্লাস জেড। জেডের ভ্যালু কত আসতেছে দেখো? 11। তুমি বুঝতেছো কি হচ্ছে এখানে? এখানে খেয়াল করো, 3টা কৌণিক বিন্দু দিয়ে যখন আমার ওই অভিষ্ট ফাংশন চিহ্নিত এক্স প্লাস ওয়াই, জেড ইকুয়ালস টু এক্স প্লাস বিওয়াই, ওই আকারের রেখাটা আমরা পাস করাইছি, ওটারে কিন্তু আমরা এখানে ওয়াই সমান এম এক্স প্লাস সি আকারে নিয়ে গেছি, নিয়ে গিয়ে পাস করাচ্ছি। মানে জেডের ভ্যালু আমরা দেখতেছি যে এতে যখন ছিল তখন কি হয়েছে, বিতে রাখছি কি হয়েছে, সিতে রাখছি কি হয়েছে। এতে রেখে আমরা দেখলাম যে ভ্যালু আসে 10, বিতে রেখে দেখলাম আমরা আসে 14, সিতে রেখে আমরা দেখছি ভ্যালু আসে 13। ঠিক আছে, মাঝখানের কোথাও যদি আমরা রাখি, মাঝখানের কোথাও রাখলে আমরা দেখতেছি ভ্যালু এই যে একবার 12 আসছে, একবার 11 আসছে। তার মানে এই জিনিসটা 10 আর 14-এর মাঝখানেই আছে না? 10 আর 14-এর মাঝখানেই কিন্তু আছে। এখন আরেকটা কথা তুমি বলতে পারো, ভাই আপনি যদি এই রেখাটাকে, এই যে আপনার যে ত্রিভুজ হইছে, ত্রিভুজ দিয়ে যে পাস করাইছেন, না করায় ত্রিভুজের বাইরে দিয়ে পাস করাইতে পারতেন না? বুঝো জিনিসটা। আমি চাইলেই কিন্তু এই যে আমার রেখাটা আছে, এই রেখাটাকে কিন্তু এই যে আমার ত্রিভুজ, ত্রিভুজের বাইরে দিয়ে পাস করাইতে পারতাম, এই যে এইভাবে বা এইভাবে পাস করাইলাম। তখন আমার জেডের ভ্যালু কি হইতো?
তো এটা তো ছিল আমার 6,4, তাই তো 6,4, আর সব থেকে দূরের বিন্দু হচ্ছে 10,4, মানে আপাতত এই লাইন বরাবর, তাহলে এটা দূরে আছে, আমি এটা চিন্তা করতে পারি না 16,4, লেটস সে এই বিন্দুটা 16,4, এই বিন্দুটা 16,4, আর এই বিন্দুটাকে আমি চিন্তা করতে পারি না 1,4, এই বিন্দুটাকে আমি চিন্তা করলাম 1,4। তাহলে দেখো এই সরলরেখার ক্ষেত্রে আমাদের z এর ভ্যালু কি আসবে, 4 = -1 × 1 + z, z এর ভ্যালু আসতেছে কত, z এর ভ্যালু আসতেছে 5, এটার ক্ষেত্রে z এর ভ্যালু কত আসতেছে, এটার ক্ষেত্রে 4 = -1 × 16 + z, এটার ক্ষেত্রে z এর ভ্যালু আসতেছে হচ্ছে 20। এখন কথা হচ্ছে সমাধান অঞ্চল কোনটা, সমাধান অঞ্চল কিন্তু এই ট্রায়াঙ্গেল। তো তুমি তোমার অভিষ্ট ফাংশনকে, অবজেক্টিভ ফাংশনকে, ঠিক আছে, অবজেক্টিভ ফাংশন কখনো সমাধান অঞ্চলের বাইরে দিয়ে তুমি পাস করাইতে পারবে না। এখানে নোট লিখে রাখো যে অবজেক্টিভ ফাংশন বা অভিষ্ট ফাংশন সমাধান অঞ্চলের বাইরে থাকবে না, এটাকে সবসময় সমাধান অঞ্চলের ভিতর দিয়ে পাস করাইতে হবে। এখন ভিতর দিয়ে যদি আমরা পাস করাই তাহলে আমরা দেখতেছি যে আমাদের ভ্যালুটা কি থাকতেছে, ভ্যালুটা 10 আর 14 এর মাঝখানে থাকতেছে। তুমি চাইলে আরও অনেক অনেক ভ্যালু নিয়ে তুমি চিন্তা করতে পারো, এই তিনটা ভার্টেক্স বাদে, শীর্ষ বাদে বাকি তো অনেক অনেক ভ্যালু তুমি ধরে নিয়ে চিন্তা করতে পারো, দেখবা ভ্যালুটা 10 আর 14 এর মধ্যেই থাকতেছে। দ্যাট মিনস এটা মানে কি, এটা মানে এইটা হচ্ছে আমাদের জেড ম্যাক্সিমাম, আর জেড মিনিমাম কত, জেড মিনিমাম হচ্ছে 10। জেড ম্যাক্সিমাম হয়েছে কার জন্য, জেড ম্যাক্সিমাম হয়েছে এক্স এর ভ্যালু যখন 10, ওয়াই এর ভ্যালু যখন 4, ঠিক আছে। তো আমাদের প্রশ্নে চেয়েছিল কি, প্রশ্নে চেয়েছিল কোন প্রকারের জিনিস কয়টি করে কিনলে সবচেয়ে বেশি সংখ্যক জিনিস কিনতে পারবে। উত্তর আমরা পেয়ে গেছি, উত্তর হচ্ছে 10টি হুডি ও 4টি সোয়েটার। দেখো এর বাইরে আর কোনো ধরনের কম্বিনেশন নিয়ে তুমি এই সবগুলো শর্ত স্যাটিসফাই করে তাদেরকে এইগুলা কেনাইতে পারবে না। তার মানে এই যে আমাদের যেই সমাধান অঞ্চল আছে সেই সমাধান অঞ্চলের মধ্যেই আমাদের সমাধান হবে। সমাধানটা আমরা কিভাবে বের করব, হয় এই মাঝখানে হবে অথবা তিনটা কৌণিক বিন্দুতে হবে। মানে আমাদের অভিষ্ট ফাংশন নিয়ে কাজ করতে হবে, যে অভিষ্ট ফাংশন কোন জায়গা দিয়ে গেলে তার মানটা ম্যাক্সিমাম হয় বা মিনিমাম হয়, ম্যাক্সিমাম হলে ম্যাক্সিমাম, মিনিমাম চাইলে মিনিমাম। আশা করি আমরা জিনিসটা এখন ধরতে পারছি যে এখানে কি ঘটছে। তো এখন আমরা একটু ফিরে যাই আমাদের সমাধান অঞ্চলের মধ্যে। দেখো এই যে আমাদের যে এবিসি ত্রিভুজটা ছিল, এই এবিসি এর কোন বিন্দু এক্স ওয়াইয়ের জন্য এক্স প্লাস ওয়াইয়ের সর্বোচ্চ মান পাওয়া যাবে, এটা আমরা কিভাবে বের করছি, কৌণিক বিন্দুতে না, কৌণিক বিন্দুগুলোর মধ্যে একটা বিন্দুতে আমরা কি পাইছি, কৌণিক বিন্দুগুলোর মধ্যে বিন্দুগুলোর মধ্যকার একটি বিন্দুতে। তারপরে দেখো অভিষ্ট ফাংশন কোনো শর্ত নির্দেশক সরলরেখার সমান্তরাল না হলে সমাধান অঞ্চলের কৌণিক বিন্দুগুলোতে অভিষ্ট ফাংশনের মান সর্বোচ্চ বা সর্বনিম্ন হয়। এই কথাটার মানে কি, দেখো অভিষ্ট ফাংশন যে আমাদের অভিষ্ট ফাংশন ছিল, এটা কিন্তু এই যে আমাদের অভিষ্ট ফাংশন যে z = x + y, এটা কি এখানকার কোনো সরলরেখার প্যারালাল, সমান্তরাল না, সমান্তরাল হয় নাই। সমান্তরাল হয় নাই বলে সমাধান পাইছি আমরা কৌণিক বিন্দুতে। যদি সমান্তরাল হয় কি হবে এটা জানতে হলে আমাদের নেক্সট এপিসোডগুলো দেখতে হবে, ওখানে হচ্ছে আমরা ডিসকাস করব ইন ডিটেলসে, ঠিক আছে। সমান্তরাল হয়ে গেলে আমাদের সমান্তরাল রেখার সাপেক্ষে আমরা হচ্ছে ম্যাক্সিমাম যেই আউটকাম সেটা আমরা পাই সমান্তরাল রেখার সাপেক্ষে। যদি কোনোটা সমান্তরাল না হয় তাহলে কৌণিক বিন্দুতে পাবো। এটা খুবই ইম্পর্টেন্ট দুইটা কথা, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তাহলে সমাধান অঞ্চল আমরা বুঝলাম। এখন দেখো এই জিনিসটা আমরা কিন্তু অলরেডি করে ফেলছি। এখানে কি বলছে, চরম সমাধান এবং চরম মান। চরম সমাধান কি, দেখো চরম সমাধান
বা অপটিমাল সলিউশন হচ্ছে সমাধানের অনুকূল এলাকায় অবস্থিত যে সমস্ত বিন্দুগুলোর জন্য অভীষ্ট ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায় যাদেরকে চরম সমাধান বা অপটিমাল সলিউশন বলে। অপটিমাল সলিউশন যেমন এখানে আমাদের সর্বোচ্চ মান পাইছি কার জন্য 10,4, সর্বনিম্ন মান পাইছি কার জন্য 6,4। এগুলো হচ্ছে চরম সমাধান, ঠিক আছে। এখন চরম মান বা অপটিমাল ভ্যালু কি? সমাধানের অনুকূল এলাকায় অবস্থিত বিন্দু সময়ের জন্য অভীষ্ট অভীষ্ট ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানকে চরম মান বা অপটিমাল ভ্যালু বলে। তাহলে সর্বোচ্চ মানটা ছিল আমাদের কত? আমাদের আজকের গল্পের সর্বোচ্চ মান ছিল 14, সর্বনিম্ন মানটা ছিল 10 সমাধান অঞ্চলের মধ্যে। স্পেসিফিকলি কি বলছে দেখো, সমাধানের অনুকূল এলাকা, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। অনুকূল এলাকার বাইরে যদি আমরা চলে যাই তাহলে ওইগুলা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, ঠিক আছে। ওইগুলা নিয়ে কি মাথা ব্যথা করা লাগবে সেটা আমরা তো জানবো, সামনে আমরা জানতে পারবো, সমস্যা নেই। আপাতত আমরা যতটুকু জানি যে সমাধান অঞ্চলের মধ্যে আমাদেরকে থাকতে হবে। তো সমাধান অঞ্চল ছিল আমাদের এইটা। তো সমাধান অঞ্চলের মধ্যে কি ঘটনা ঘটতেছে সেটা আমরা একদম বিস্তারিত ডিসকাস করে দেখাইছি, আর এগুলো হচ্ছে সমাধান অঞ্চলের বাইরে। তো এইটা নিয়ে আমাদের বোদার হওয়ার কিছুই নাই। তো আমাদের ফার্স্ট অফ অল এইভাবে প্রত্যেকটা কন্ডিশন বা শর্তকে দাঁড় করায় নিয়ে আমাদের গ্রাফ ড্র করতে হবে। গ্রাফ ড্র করার পরে আমাদের ওখান থেকে সমাধান অঞ্চল কোনটা সেটা বের করতে হবে। তারপরে সমাধান অঞ্চলের যে শীর্ষবিন্দুগুলো আছে, মানে শর্ত নির্দেশকারী রেখাগুলোর ছেদবিন্দু, শীর্ষবিন্দুগুলো বের করে আমাদের তারপরে অভীষ্ট ফাংশনে ওই বিন্দুগুলোর ভ্যালু বসায় সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে হবে। অনেক সময় যদি আমরা দেখি এটা কোনো রেখার সাথে অভীষ্ট ফাংশন সমান্তরাল হয়ে গেছে, তাহলে তখন আমাদের ওই সমান্তরাল রেখার সাপেক্ষে কাজ করতে হবে। ম্যাক্সিমাম কেসে আমাদের যে বোর্ড প্রশ্ন বা বোর্ডে যে প্রশ্নগুলো এসে থাকে আমাদের, সেইগুলোর ক্ষেত্রে আমরা শীর্ষবিন্দুতেই উত্তর পেয়ে যাব ম্যাক্সিমাম কেসে। বাকি যে কেসগুলোতে পাবো না ওটা আমরা অবশ্যই ডিসকাস করবো ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে। চলো আমরা সামনে আগাই। সামনে এখন আমাদের জন্য পর্যবেক্ষণ আছে কিছু, যে আমরা এতক্ষণে কি করলাম। দেখো, যোগাশ্রয়ী প্রোগ্রাম বা লিনিয়ার প্রোগ্রামিং, এটার ডেফিনেশন দিব আমরা এখন, যেই জিনিসটা নিয়ে আমরা এতক্ষণ ডিসকাস করলাম সেটা, যে দুই বা ততোধিক রৈখিক সমীকরণ বা রৈখিক অসমতার শর্তসমূহের সাহায্যে অভীষ্ট ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করার পদ্ধতিকে বা কৌশলকে যোগাশ্রয়ী প্রোগ্রামিং বলা হয়। মানে কি? দুই বা ততোধিক রৈখিক সমীকরণ বা রৈখিক অসমতার, ঠিক আছে, রৈখিক অসমতার শর্তসমূহের সাহায্যে অভীষ্ট ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করার কৌশলকে আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামিং বা লিনিয়ার প্রোগ্রামিং আমরা বলি। এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ডেফিনেশন। এখন দেখো, এইখানে আমরা কি কি করছি সেটা ধাপ আকারে লেখা আছে, যে আজকের লেকচারের মধ্যে আমরা কি কি করছি ধাপে ধাপে। দেখো, একটা গল্পের মধ্য দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করে ফেলছি গল্প করতে করতে তোমাদের সাথে। জাস্ট গল্প ছিল এই লেকচারটা, ইন্ট্রোডাক্টরি লেকচারটা। যে দেখো, ধাপ 1, প্রথমেই সমস্যার সাথে সামঞ্জস্যপূর্ণ বা সম্পর্কযুক্ত চলকগুলি চিহ্নিত করতে হবে। এই যে সিদ্ধান্ত চলক, সমস্যাটা কি চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। যেমন দুটি জিনিসের মধ্যে কোনটি কি পরিমাণ উৎপাদন করলে সর্বোচ্চ মুনাফা হবে তা XY চলক দ্বারা প্রকাশ করা যেতে পারে। যেমন আমরা XY দ্বারা এখানে প্রকাশ করছিলাম, হুডি আর সোয়েটারের সংখ্যা। এরপর দেখো, ধাপ 2 কি? যার পরিমাণ সর্বোচ্চ অথবা সর্বনিম্ন করতে হবে তাকে পূর্বে উল্লিখিত চলক দ্বারা গাণিতিক ফাংশনের প্রকাশ করা হয়, একে অভীষ্ট ফাংশন বলে। যেমন এই ক্ষেত্রে পূর্বের উদাহরণে আমাদের ছিল x+y, এটা ছিল অভীষ্ট ফাংশন। ধাপ 3 কি? ধাপ 3 ইম্পর্টেন্ট ধাপ। সমস্যায় উল্লেখিত সীমাবদ্ধতাগুলি চিহ্নিত করে চলকের মাধ্যমে রৈখিক সমীকরণ বা অসমতা আকারে প্রকাশ করতে হবে। অসমতা আকারে আমরা প্রকাশ করছিলাম। তো পূর্বের উদাহরণের মধ্যে আমাদের যে শর্তগুলো ছিল এইগুলা, আর সাথে কিছু বোনাস শর্ত থাকবে, x > y, 0, y > 0। এটা সবসময় আমরা লিখবো, ঠিক আছে। তো এইগুলাই ছিল হচ্ছে আমাদের শর্তসমূহ বা কন্ডিশনস। তো তারপরে দেখো, রৈখিক সমাধানগুলোর লেখচিত্র অঙ্কন করে এদের সমাধান এলাকা বা অনুকূল রিজিয়ন, ফিজিবল রিজিয়ন চিহ্নিত করতে হবে। পূর্ব উদাহরণে আমাদের এলাকা ছিল ABC ত্রিভুজ। ওই যে ত্রিভুজে আমরা বের করলাম সবগুলো কন্ডিশন মিলায়। আমি যদি আবারও তোমাদেরকে একটু দেখাই, ঘুরাই নিয়ে আসি, দেখো সবগুলো শর্ত এখানে হচ্ছে আমরা স্যাটিসফাই করায় এই যে এই ত্রিভুজটা পাইছিলাম। কিভাবে? তোমাদেরকে একদম বিস্তারিত দেখানো হয়েছে, যে প্রথমে x > 0 মানে কি বোঝাবে? উপরের দিকটা, মানে x অক্ষের উপরের y > 0 মানে বোঝাবে x অক্ষের উপরের দিক। x > 0 মানে কি বোঝাবে? x অক্ষ সহ, মানে y অক্ষ সহ x অক্ষের পজিটিভ দিকটা বা হচ্ছে y অক্ষ থেকে ডান দিক। তারপর বাকি ইকুয়েশনগুলো কি বোঝাইছে সেটা আমরা বিস্তারিত বলছি। এরপরে সবগুলো মিলায়ে আমরা পাইছি এই মাঝখানের এই ABC ত্রিভুজের রিজিয়নটা, যেটা হচ্ছে আমাদের ফিজিবল সলিউশনের রিজিয়ন বা সমাধানের অঞ্চল।
4 নাম্বার ধাপটা আমাদের গেল। এইবার চলো ধাপ 5, সমাধান এলাকার কৌণিক বিন্দুগুলোর স্থানাঙ্ক অভিষ্ট ফাংশনে বসিয়ে প্রাপ্ত মানগুলোর মধ্য থেকে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে। পূর্বের উদাহরণের সমাধান বিন্দু, এই যে সমাধান বিন্দু 10,4, এর জন্য অভিষ্ট ফাংশনের মান সর্বোচ্চ 14 হয়, 14 হয়। তো এখানে দেখো আমরা একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখাইছি যে প্রথমে সিদ্ধান্ত চলক নির্ধারণ করবা, তারপর কি করবা অভিষ্ট ফাংশন গঠন, তারপর কি সীমাবদ্ধতার সেট গঠন, সমাধান এলাকা চিহ্নিতকরণ, এটা পুরোটাই অসমতার কাজ। তারপরে ওই যে সমাধান এলাকার কৌণিক বিন্দু থেকে অভিষ্ট ফাংশনের চরম মান নির্ণয়, কৌণিক বিন্দু থেকে। আজকের লেকচারে আমরা কৌণিক বিন্দু থেকেই সবকিছু বের করছি। তো এই ছিল হচ্ছে আমাদের একটা লিনিয়ার প্রোগ্রামিংয়ের বা যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের মাধ্যমে কোনো একটা প্রবলেম সলভ করার জাস্ট একটা ইন্ট্রোডাকশন অ্যান্ড কীভাবে আমরা সলভ করতে পারি। তো আজকের লেকচার দেখলেই তোমরা ম্যাক্সিমাম প্রবলেম কীভাবে সলভ করবে এটা বুঝে গেছো অলরেডি বা বুঝে যাবা। তো আশা করি পুরো লেকচারটা তোমরা খুব সুন্দর মতো বুঝতে পারছো। তো আজকে আমাদের এতটুকুই ছিল। তো এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন, আল্লাহ হাফেজ।